দুপুরের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। থেকে ভোর পর্যন্ত দেশের ৩টি স্থানে বাস পিকআপে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে মানিকগঞ্জের শিক্ষার্থীদের বহনকারী বাসে দুর্বৃত্তদের দেয়া আগুনে দগ্ধ হয়েছেন চালক। গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে বার্ন ইনস্টিটিউটে। এছাড়া টানা দ্বিতীয় দিনের মতো আখাউড়ায় রেল লাইনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। নওগাঁয় সড়ক ডাকাতি থামছেই না। জেলার পোরশা সাপাহার উপজেলা পরিণত হয়েছে আতঙ্কের জনপদে। সন্ধ্যার আগেই ফাঁকা পথঘাট, প্রাণ ভয়ে বাড়ি থেকে বের হতে পারছে না কেউ। পরিস্থিতি মোকাবেলায় বিশেষ পদক্ষেপ নেওয়ার তাগিদ স্থানীয়দের। নির্ধারিত স্থান থাকার পরও কুমিল্লার নিমসারে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের জায়গা দখল করে গড়ে উঠেছে পাইকারি সবজির বাজার। প্রায় ২০০ দোকান রাস্তা ছাড়িয়ে গিয়ে ঠেকেছে পার্শ্ববর্তী ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ফটকে। এতে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট, ভোগান্তিতে পড়ছেন চলাচলকারীরা। স্থানীয়দের অভিযোগ, সড়ক ও জনপথের উদাসীনতার সুযোগেই মহাসড়কে চলছে সবজির বাজার। বিশ্বের ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান অষ্টম। দেশের অন্যান্য জেলায় তুলনায় সিরাজগঞ্জে উচ্চ হারে বৃদ্ধি পাচ্ছে রোগীর সংখ্যা। উপযুক্ত চিকিৎসা না পাওয়ায় পঙ্গুত্ব বরণ করছেন অনেকে। আবার বেসরকারিভাবে কিছু আধুনিক চিকিৎসা থাকলেও তা দরিদ্র রোগীদের নাগালের বাইরে। নিয়মিত শারীরিক পরিশ্রম, খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ আর জনসচেতনতা বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। এবার শুনবেন বিস্তারিত। দুর্বৃত্তদের দেয়া আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সন্তান। একমাত্র ছেলের কষ্টে বাকরুদ্ধ বৃদ্ধা মা। বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা আরিচা মহাসড়কের পাশে থামানো ছিল দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের বাসটি। হঠাৎ তাতে আগুন দেয় দুর্বৃত্তরা। দগ্ধ হন বাসের ভেতর ঘুমন্ত চালক পারভেজ খান। তাকে উদ্ধার করে নেওয়া হয় বার্ন ইনস্টিটিউটে। গাড়িতে ঘুমন্ত অবস্থায় ড্রাইভার ছিল, সে অগ্নিদগ্ধ হয়। পরবর্তীতে মানিকগঞ্জ মেডিকেল থেকে তাকে রেফার করে বার্ন ইউনিট ঢাকায় তাকে রেফার করা হয়। আইসিইউতে আছে, 45% বার্ন হয়েছে। পরবর্তীতে আবার বলা হয়েছে যে 47% বার্ন হয়েছে। আপনার শ্বাসনালী পুড়ে গেছে, ফুসফুসও পুড়ে গেছে। দুই সন্তানের জনক পারভেজের বাড়ি সদরের বারাই ভিকরা গ্রামে। বাড়ি থেকে কর্মস্থল দূরে হওয়ায় মাঝে মধ্যেই বাসেই ঘুমিয়ে থাকতেন তিনি। গত রাতেও তেমনই বাসে রাত কাটানোর চিন্তা করেন, যা কাল হয়ে দাঁড়ালো পারভেজের জন্য। আগুন সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবার ও স্বজনদের। আমার ছেলের কোনো রাজনীতি করে না, কোনো অপায়া রাজনীতি করে না, কিছু না, শুধু ওর শরীর ভালো না, ঘুমায় রয়েছে। গাড়ি চালায়, আব্বুর উপরে সংসারটা চলে। এখন এই অবস্থাটা হইল আব্বুর, এখন এই সংসার চালানোর কেই নিব। বাসটা অনেক সকালে যাইতে সমস্যা হইতো দেখে সে ওই বাসেই রাত্রে ঘুমাইতো। ঘুমন্ত অবস্থায় এই ঘটনা ঘটছে। পরপর দ্বিতীয় দিনের মতো আখাউড়া রেল লাইনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে ভাতশালা রেলওয়ে স্টেশন এলাকায় দুর্বৃত্তরা রেল লাইনের উপর টায়ার ও কাঠে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। রেল লাইনে আগুনের ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, রেল শিডিউলেও বিঘ্ন ঘটেনি। তবে নিরাপত্তার পরও একের পর এক অগ্নিসংযোগ হচ্ছে কিভাবে, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন সংশ্লিষ্টরা। আমাদের যে সংশ্লিষ্ট বিভাগ, নিরাপত্তা বাহিনী এবং জিআরপি এবং আরও যে আমাদের সাথে যে পিডব্লিউআইডব্লিউর সংশ্লিষ্ট যারা আছে, সবাই সতর্ক থাকাতে খুব দ্রুত আমরা এই বিষয়ে ব্যবস্থা নিতে পেরেছি। আশুগঞ্জ থেকে শায়েস্তাগঞ্জ পর্যন্ত ডিউটি। আমার তো ওইখানে দ্রুত গতিতে আমার তো যাওয়া সম্ভব না, কারণ আমার তো এক জায়গায় না। যদি এক জায়গায় থাকতো তাহলে আমি তাড়াতাড়ি করে যেতে পারতাম। শুক্রবার ভোরে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় সড়কের পাশে রাখা একটি পিকআপে আগুন দেয় দুর্বৃত্তরা। বরগুনার আমতলীর বাধাঘাট চৌরাস্তা এলাকায় রাতের আধারে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়েছে যাত্রীবাহী একটি বাস। সন্ধ্যা নামতেই হামলে পড়ছে ডাকাত দল, গাছ কেটে ব্যারিকেড দিচ্ছে, এরপর যানবাহন থামিয়ে অস্ত্রের মুখে লুটে নিচ্ছে সর্বস্ব। পোরশা সাপাহারে লাগাতার ঘটছে এমন ঘটনা। কদিন আগে বেজুরা, মুর্শিদপুর ও তারেক জিয়া মোড় সহ 5টি স্থানে টানা 3 ঘন্টা তাণ্ডব চালায় 30 থেকে 35 জনের অস্ত্রধারী দুষ্কৃতিকারী। এর আগে বেজুরা বাজারে একসাথে 18টি দোকানের মালামাল লুট করে।
এত ডাকাত হয়েছে যে আমরা অত্যাচারে রাতে ঘুম জানা না, আমাদের স্বামীরা সারাদিন খাটাখাটি করে আসে ঘুমাইতে পারছে না ডাকাতের অত্যাচার। শুধু রাইতে নয়, মানে বেলা ডুবতেই এই যে আশপাশ এই এলাকার মধ্যে বুঝছে না, বেলা ডুবতেই বাগান আম বাগানগুলো আছে, এর মধ্যে ধরে দিন দুপুরে মানে লীলা আছে আমার অবস্থা। ডাকাতদের হাত থেকে রক্ষা পাচ্ছে না কেউই। প্রতিহত করতে এগিয়ে আসায় পাল্টা হামলার শিকার হয়েছেন মুর্শিদপুর গ্রামের কয়েকটি পরিবার। তাদের বাড়ি ঘরেও আগুন দেয় দুষ্কৃতিকারীরা। এই বাড়িগুলো চলে আসে, এই বাড়িগুলো মহিলা ছাড়া ছেলে আসলো না, বেবাকে এক বাড়িতে ঢুকে গেছে আমাদের বাড়িতে, সেখনকার বাইরের না সেখনকার আগুন লাগিয়ে দিচ্ছে। আমরা বেরছি রাস্তাতে চেঁচামেচি শোনার পরে, এই কারণে এটাই আমাদের অপরাধ যে তোমরা বাইরলেন কি কারণে, এই কারণে আমাদের বাসাতে আগুন জ্বালিয়ে দেয়। তথ্য বলছে গেল 1 মাসে নওগাঁর পশ্চিমাঞ্চলে 30টিরও বেশি ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 24-এর 5 আগস্টের পর থেকে এ ধরনের শতাধিক অপরাধ সংঘটিত হয়েছে। এসব ঘটনায় মামলা কিংবা অভিযোগ দেয়নি বেশিরভাগ ভুক্তভোগী। অপরাধ বিশ্লেষকদের মতে আইন শৃঙ্খলা বাহিনী ঝিমিয়ে পড়ায় এ অঞ্চলে গড়ে উঠেছে ডাকাতদের বড় গ্যাং। তারা যেহেতু হাঁসুয়া ব্যবহার করছে, আগ্নেয়াস্ত্র ব্যবহার করছে না, তো এগুলো দুটাই হতে পারে আর কি, যে নতুন ধরনের অপরাধী এটার সঙ্গে সংশ্লিষ্ট হয়ে যাচ্ছে। এখানে বিজিবি মোতায়েন করা যেতে পারে। পোর্শে একটা রিমোট এলাকা এবং সীমান্তবর্তী এলাকা, এখানে আইন শৃঙ্খলা বাহিনীর আরও ব্যাপক তৎপরতা বাড়ানো উচিত। আইন শৃঙ্খলার অবনতি ঘটায় উদ্বিগ্ন কর্মকর্তারাও। অপরাধ দমনে দুষ্কৃতের তালিকা ও অতীত ঘটনা বিশ্লেষণ সহ পরিকল্পিত বলয় গড়ে তোলার কথা বলছে পুলিশ সুপার। আমরা কাজ করে যাচ্ছি এবং জনগণকে আমি আহ্বান জানাবো তারা যেন কোনো ধরনের তথ্য যদি পায় যে অপরাধের সাথে কারা জড়িত, তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করে। আর পুলিশ প্যাট্রোলিং বাড়াচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের আড্ডা থেকে নওগাঁর পোরশা উপজেলার সরাইগাছি মোড় পর্যন্ত এই সড়কের ভাঁজে ভাঁজে যেন আতঙ্ক লুকিয়ে আছে। মূলত 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছুটা ঝিমিয়ে পড়ায় চুরি, ডাকাতি আর ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পায়। এখন সেটি ভয়াবহ আকার ধারণ করেছে। এই পরিস্থিতি মোকাবেলায় গ্রাম পুলিশ আর কমিউনিটি পুলিশিং কার্যকর করার পাশাপাশি শক্ত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তার এক পাশে অর্ধেকেরও বেশি জায়গা দখল করে রেখেছে পাইকারি সবজির বাজার। পণ্যবাহী যানবাহনও দাঁড়িয়ে রয়েছে সারিবদ্ধভাবে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চিত্র এটি। মহাসড়কের কুমিল্লার নিমসার অংশে গড়ে উঠেছে সবজির বাজার। অভিযোগ রয়েছে নির্ধারিত স্থান থাকার পরও মহাসড়কের পাশাপাশি পার্শ্ববর্তী 2টি স্কুল ও একটি কলেজ গেট দখল করেই বসেছে বাজারটি। এদিকে অনেক বেশি যানজট থাকে, এই জন্য রাস্তাঘাটে আসতে অনেক বেশি লেট হয়, আমাদের ক্লাসে ঢুকতে লেট হয়, পানিশমেন্ট পাইতে হয় মাঝে মাঝে। আমাদের স্কুলে যাইতে অনেক সমস্যা হয়, মানুষ থাকে, আমরা সকালবেলা যেহেতু আমরা প্রাইভেট থাকে তো আসা যাওয়ার পথে আমাদের প্রাইভেটে যেতে লেট হয়ে যায়। 1-1.5 ঘন্টার মতন জাম হয়ে যায়, এর আমরা ঠিকমতো ক্লাস করতে পারি না। বাজারের কারণে যাতায়াতে প্রতিনিয়তই সমস্যার সম্মুখীন হতে হয় শিক্ষার্থীদের। ভোগান্তিতে পড়েন চলাচলকারীরাও। অবৈধভাবে জায়গা দখল করে থাকা বাজারের কারণে যানজটও নিত্যদিনের সঙ্গী। স্থানীয়দের অভিযোগ, প্রতিবাদ করলেই দেয়া হয় হুমকি। অনেকবার আমরা সম্মেলনের মাধ্যমে জানিয়েছি, তারা আমাদের কর্মীদের উপর আঘাত করে, আমাদের হুমকি দেয়, আবার বাজারটা তাদের আয়ত্তে নিয়ে আসে। একমাত্র এই নিমসার বাজারের এই কাঁচা বাজারের যেই যানজট, এই যানজটের কারণে আমরা হয়তো সঠিক সময়ে ঢাকাতে অফিস করতে পারতেছি না। ব্যবসায়ীরা জানায় 150 থেকে 200টি দোকান বসে নিয়মিত। এক একজনকে দৈনিক গুনতে হয় 200 টাকা। তবে সেই টাকা কার কাছে পৌঁছায় সেই প্রশ্নের উত্তরে ভয়ে মুখ খোলেনি কেউ। এ তো খাজনা লাগানে, হ্যাঁ খাজনা লাগানে 200 টাকা। বাজার যে ডাক হয়েছে, যারা ডাকান সরকারিভাবে, ওনারা নেয় খাজনাটা। উপজেলা প্রশাসন বলছে মহাসড়ক যেহেতু সড়ক ও জনপথের আওতায়, তাই উচ্ছেদের দায়িত্ব তাদেরই। অন্যদিকে সড়ক ও জনপদের দাবি উচ্ছেদ করা হলে আবারও দখলে নেয় প্রভাবশালীরা। হাইওয়ে জায়গা আমরা তো বিগত কত বছরও উচ্ছেদ করেছিল। রাষ্ট্রীয় আইন অনুসারে যার জায়গা তারই নিয়ন্ত্রণ রাখতে হয়। আমি আপনার জায়গা থেকে আপনি আমার এটা বসে যান, আমি করতে পারি বলেন, আমাদের সবাইকে সচেতন হতে হবে।
চলাচলের পথ সুগম ও স্বস্তিদায়ক করতে দ্রুত মহাসড়কে গড়ে ওঠা অবৈধ বাজার উচ্ছেদের দাবি সাধারণ মানুষের। ভোরের আলো ফুটতেই শরীরচর্চায় মনোযোগী তরুণ থেকে মাঝ বয়সী আর প্রবীণরা সবাই খুঁজছেন সুস্থতার পথ। উত্তরের জেলা সিরাজগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে ডায়াবেটিস রোগীর সংখ্যা। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যে প্রাপ্তবয়স্ক প্রতি 10 জন রোগীর 7 জনের দেহেই বাসা বেঁধেছে এই ব্যাধি। জেলাজের থেকে একটা ঠোসকা পড়ে যায়, ঠোসকা পরে সেখান থেকে ঘা সৃষ্টি হয়, গায়ের থেকে আজ আমার পায়ের এই পরিণতি। ইয়ং বয়স থেকেই এটা করতে হবে যে আমাদের এই জিনিসটা নিয়ন্ত্রণে আনতে হবে বা আমাদের এইভাবে চলতে হবে। আজ থেকে 20 বছর আগে কিন্তু ডায়াবেটিস কি এটা আমরা জানতাম না। ডায়াবেটিস যে সকল রোগের কেন্দ্রবিন্দু এটাও আমরা জানতাম না। বাংলাদেশে এই প্রকোপটা দিন দিন খুবই বেড়েই চলেছে এবং আমাদের সিরাজগঞ্জের দিকটা আরও ভয়াবহ। এখানকার লোকজন খুব বেশি সচেতন না। ডায়াবেটিস ধরার পরেও তারা হয়তো একবার চিকিৎসায় চলে যায়, আর কখনো কোনো সমস্যা না হলে আসে না। চিকিৎসকরা বলছেন অসচেতনতা ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে শরীরে বাসা বাঁধছে এই দীর্ঘস্থায়ী রোগ। ডায়াবেটিক রোগী কিন্তু নিয়তই আমাদের বেড়ে চলছে আমাদের দেশের পার্সপেক্টিভে, এবং ধরতে গেলে আমাদের কিন্তু এখন ডায়াগনোজ কেসই প্রায় 1,30,00,000 মতো। এর মধ্যে কিন্তু অনেক আছে আনডায়াগনোজ কেস, যারা জানেই না যে তাদের ডায়াবেটিস হয়েছে। জীবনযাপন পদ্ধতির পরিবর্তনে অশুভ দিকগুলোকে ঠিক করতে হবে আমাদের। মানুষ যাতে মুটিয়ে না যায়, মানুষ কায়িক পরিশ্রম ভুলে না যায়, ফাস্টফুডে অভ্যস্ত না হয়ে যায়, ধূমপান ছেড়ে দেয়। ডায়াবেটিসের চিকিৎসা ব্যয় সাপেক্ষ, সরকারি পর্যায়ে নেই ভালো সেবা। সুগার জাতীয় খাবার কম খাবে, ফাইবার, ভেজিটেবল এগুলো বেশি খাবে। এইসব মেনে চললে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে, কমপ্লিকেশনটা কম হবে। এবং এ ব্যাপারে আমরা যেন সরকারি হসপিটালগুলোতেও পিআরপি থেরাপি চালু করতে পারি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিতে হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছেন জেলার এক কৃতি সন্তান। শুরুতে আমরা যতটুকু করা যায় ততটুকু করবো, নাহলে যেহেতু আমাদের এই এলাকায় যতটুকু আমাদের সাপোর্টিং ফ্যাক্টরগুলো আছে ওইটা আলোকে প্লাস ওনাদের সাজেশনে মিলে ঝিলে আমরা এটা করব। ডায়াবেটিস প্রতিরোধে নিয়মিত কায়িক শ্রম, খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ আর সচেতনতার বিকল্প নেই জানিয়েছেন চিকিৎসকরা।